সৌদি আরবের রাজধানী রিয়াদ কিংডম সেন্টারের ৯৯ তলায় বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রাসাদ। বাদশাহ ঘুমাতে পারেননি। তার সামনে টেবিলে রাখা কয়েকটি গোয়েন্দা রিপোর্ট। প্রতিটি রিপোর্টে একটাই খবর, ইরানের ড্রোন হামলায় সৌদি সীমান্তবর্তী মার্কিন ঘাঁটি ক্ষতিগ্রস্ত। কিছু ড্রোন সৌদি আকাশসীমা লঙ্ঘন করেছে। বাদশাহ জানেন তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা। আর সেই যুদ্ধের জবাবে ইরান যখন সৌদি ভূখণ্ডে অবস্থিত মার্কিন স্থাপনায় হামলা চালায়, তখন সেটা কার্যত সৌদি সার্বভৌমত্বের ওপর আঘাত। কিন্তু বাদশাহ কি করতে পারেন? তিনি কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন? তিনি কি আমেরিকার পক্ষে সরাসরি যুদ্ধে নামবেন? বাদশাহ জানেন এই প্রশ্নের উত্তর সহজ নয়, কারণ ওদিকে তেহরানে বসে আছেন এক ব্যক্তি যার কৌশল বুঝতে না পেরে বারবার ভুল করেছে পশ্চিমা বিশ্ব। সেই ব্যক্তি মোজতবা খামেনি, ইরানের সর্বোচ্চ নেতার পুত্র, কিন্তু পরিচয় অনেক বড়। তিনি এখন ইরানের ছায়াযুদ্ধের অদৃশ্য সেনাপতি। আর তিনি এমন এক কৌশল তৈরি করেছেন যার ফলে আরব দেশগুলো ইরানের উপর হামলা হওয়া সত্ত্বেও চুপ করে আছে। শুধু চুপ নয়, তারা ভয়ে জড়সড়। বাদশাহ সালমান জানালার বাইরে তাকালেন। রিয়াদের আকাশে তখন কেবল তারা, কিন্তু তিনি জানেন এই তারাদের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার। সেই অন্ধকারের নাম জনতার রোষ। যে রোষ একদিন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে খুন করেছিল, সেই রোষ কি তাকেও গ্রাস করবে? এই ভয়েই আজ স্তব্ধ গোটা উপসাগর। মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী ও ইউনিভার্সিটি অব শিকাগোর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ রবার্ট পেপে সম্প্রতি এক বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার মতে ইরান সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে নিরপেক্ষ রাখার জন্য একটি বিশেষ রাজনৈতিক মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করছে, যা সরাসরি উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিকে লক্ষ্যবস্তু করছে। পেপে বলছেন, ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। তাদের লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা গুড়িয়ে দেওয়া। আর একই সঙ্গে সেসব অবকাঠামো যেহেতু উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ডে অবস্থিত, তাই সেখানে হামলা এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে হামলা শিকার হয়েও উপসাগরীয় দেশগুলো ইরানের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করতে না পারে। এখন পর্যন্ত ইরান এই কৌশলে সফল হয়েছে। এই কৌশলের মূল চাবিকাঠি হল আরব জনগণকে বার্তা দেওয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বরং আরব জনগণকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাইছে ইরান। সেই বার্তা হল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধে জড়িয়ে উপসাগরীয় দেশগুলো কেন মূল্য চুকাবে, আমেরিকার যুদ্ধে নিজেদের জড়িয়ে কেন আরব জনগণকে মূল্য দিতে হবে। এই বার্তা কাজ করছে। আরব রাস্তায় এখন ইরানের প্রতি সমর্থন বাড়ছে, ফিলিস্তিনের পক্ষে জনমত করছে। আর এই জনমতের চাপেই আজ উপসাগরীয় শাসকরা ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। উপসাগরীয় শাসকদের এই ভয়ের পেছনে মধ্যপ্রাচ্যের ইতিহাস একটি বড় কারণ। ১৯৯৮ সালে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে ঐতিহাসিক ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করেছিলেন। সেই চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয়, বিনিময়ে সিনাই উপদ্বীপ ফিরে পায়। কিন্তু এই সমঝোতার কারণে মিশরের অভ্যন্তরে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। আরব বিশ্ব সাদাতকে বিশ্বাসঘাতক আখ্যা দেয়। ইসলামপন্থী গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। শেষ পর্যন্ত ১৯৮১ সালের ৬ অক্টোবর কায়রোতে এক সামরিক কুচকাওয়াজ চলছিল। সাদাত গ্যালারিতে দাঁড়িয়ে সেনাবাহিনীকে সালাম জানাচ্ছেন। হঠাৎ একটি সামরিক ট্রাক কুচকাওয়াজের লাইন থেকে বেরিয়ে আসে। ট্রাক থেকে নামে ৪ সেনা। তারা গ্রেনেড ও রাইফেল নিয়ে ছুটে যায় গ্যালারির দিকে। সাদাত ভেবেছিলেন এটাও কুচকাওয়াজের অংশ। তিনি দাঁড়িয়ে সেলুট জানাতে যান, তখনই গুলিবর্ষণ হয়। সাদাত মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সাদাতের এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় সতর্কবার্তা হয়ে আছে। এই ঐতিহাসিক উদাহরণই এখন উপসাগরীয় শাসকদের জন্য বড় উদ্বেগের কারণ। ব্রুকলিনস ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষকরা মনে করছেন, উপসাগরীয় অঞ্চলের শাসকরা জানেন যে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশ নেওয়া মানে কেবল সামরিক সংঘাতে জড়িয়ে পড়া নয়, বরং নিজের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঝুঁকি সৃষ্টি করা। একজন সিনিয়র সৌদি রাজপরিবার ঘনিষ্ঠ সাংবাদিক পশ্চিমা মিডিয়াকে বলেছেন, আমরা সাদাতের ভাগ্যের পুনরাবৃত্তি চাই না। আমাদের জনগণের একটা বড় অংশ ফিলিস্তিনের পক্ষে। তারা ইসরায়েলকে ঘৃণা করে। আমরা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাই, তাহলে আমাদের জনগণই আমাদের বিরুদ্ধে দাঁড়াবে। তারপর সাদাতের মতো আমরাও কি সেনাবাহিনীর হাতে নিহত হব? আল জাজিরা, রয়টার্স ও দ্য ওয়াশিংটন পোস্টের একাধিক বিশ্লেষণে বলা হয়েছে, ইরান এই মনস্তাত্ত্বিক কৌশলে সফল হয়েছে। তাদের বিশ্লেষণ বলছে, উপসাগরীয় রাজতান্ত্রিক দেশগুলোর শাসক গোষ্ঠী ও জনগণের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব রয়েছে, ইরান ঠিক সেই জায়গাটিকে কৌশলগতভাবে ব্যবহার করছে। ইরানের প্রচারণা যন্ত্র বলছে, আমেরিকা ও ইসরায়েল এই অঞ্চলের শত্রু। তারা মুসলিম দেশগুলো দখল করতে চায়। আরব শাসকরা যদি তাদের পক্ষ নেয়, তাহলে তারা ইসলামের শত্রুদের পক্ষ নিচ্ছে। এই বার্তা কাজ করছে। আরব রাস্তায় এখন ইরানের প্রতি সমর্থন বাড়ছে।
জর্ডানের রাজধানী আম্মানে, মিশরের কায়রোতে, এমনকি সৌদি আরবের রিয়াদেও মানুষ অদৃশ্য মিছিলে পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, মৃত্যু আমেরিকা, মৃত্যু ইসরায়েল। একজন সৌদি নাগরিক বলেছেন, আমরা কেন আমেরিকার পক্ষ নেব? তারা তো মুসলমানদের হত্যা করেছে। ইরান যদি আমেরিকার বিরুদ্ধে লড়ে তাহলে ইরান আমাদের ভাই, আমরা ইরানের পক্ষে। এই জনমতই এখন সৌদি বাদশাহ, কাতারের শেখ, আরব আমিরাতের প্রেসিডেন্টদের স্তব্ধ করে রেখেছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা দীর্ঘ 6 মাস পর্যন্ত প্রচণ্ড যুদ্ধ চালিয়ে যেতে সক্ষমতা রাখে। তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডারে আছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। ড্রোন বাহিনী এতটাই শক্তিশালী যে তারা একই সঙ্গে শত শত ড্রোন ওড়াতে পারে। ইরানের সামরিক বাহিনীর কমান্ডার কোয়াদ জাফরি সম্প্রতি এক ভাষণে বলেছেন, আমরা আমেরিকার বিরুদ্ধে আরো 6 মাস পূর্ণ মাত্রায় যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম। আমাদের গোলা বারুদ অফুরন্ত, আমাদের যোদ্ধারা শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব। আমরা কি ভয় পাবো? এই হুমকি উপসাগরীয় দেশগুলোর জন্য বড় উদ্বেগের কারণ। তারা জানে ইরানের সঙ্গে যুদ্ধ মানে দীর্ঘমেয়াদী একটি কৌশলগত লড়াই, যা তাদের অর্থনীতি ধ্বংস করে দেবে। তেলের দাম আকাশচুম্বী হবে, বেকারত্ব বাড়বে, জনগণ ক্ষুব্ধ হবে। এই ঝুঁকি তারা নিতে চায় না। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে, কারণ ওয়াশিংটন চাইছে আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বৃহত্তর জোট গঠন করতে, যা ইরানের বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে। কিন্তু উপসাগরীয় দেশগুলো নিজেদের রাজনৈতিক স্থিতিশীলতার ঝুঁকি নিতে চাইছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি সৌদি আরব, কাতার ও আমিরাত সফর করে এসেছেন। তিনি প্রতিটি দেশের শাসকদের বলেছেন, তোমাদের ইরানের বিরুদ্ধে আমাদের সঙ্গে যোগ দিতে হবে। এটা শুধু আমাদের যুদ্ধ নয়, এটা সবার যুদ্ধ। ইরান গোটা অঞ্চলের জন্য হুমকি। কিন্তু শাসকরা চুপ, তারা কিছু বলছে না। তারা কূটনৈতিক নিন্দা ও প্রতীকী প্রতিবাদের মধ্যেই সীমিত রাখছে তাদের প্রতিক্রিয়া। এখন পর্যন্ত তারা ইরানের বিরুদ্ধে একটি বুলেটও খরচ করেনি। একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আমেরিকান মিডিয়ায় হতাশ হয়ে বলেছেন, আমরা ভেবেছিলাম আমাদের মিত্ররা আমাদের পাশে থাকবে, কিন্তু তারা আমাদের ছেড়ে দিয়েছে। তারা ইরানের ভয়ে চুপ, আর আমরা একা লড়ছি। তেহরানে মোজতবা খামেনি তার কমান্ডারদের নিয়ে বৈঠক করছেন। তার সামনে উপসাগরীয় দেশগুলোর শাসকদের ছবি, সৌদি বাদশাহ সালমান, কাতারের শেখ তামিম, আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ। তিনি একে একে ছবিগুলোর দিকে তাকাচ্ছেন, তারপর বললেন, দেখুন আমাদের শত্রুরা কত বড়, কিন্তু দেখুন তারা কত ভীত। আমরা তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছি, কিন্তু তারা চুপ। আমরা তাদের আকাশসীমা লঙ্ঘন করেছি, কিন্তু তারা কিছু বলছে না। কারণ তারা জানে তাদের জনগণ আমাদের পক্ষে। তারা জানে যদি তারা আমাদের বিরুদ্ধে যায় তাহলে তাদের প্রাসাদগুলো পুড়ে যাবে। মোজতবা হাসলেন। সেই হাসিতে ছিল আত্মবিশ্বাস, ছিল শত্রুর দুর্বলতার পরিপূর্ণ জ্ঞান। তিনি জানেন এই যুদ্ধে তার সবচেয়ে বড় অস্ত্র হলো আরব জনগণ, আর সেই অস্ত্র ব্যবহার করেই তিনি একদিন গুড়িয়ে দেবেন তার শত্রুদের। উপসাগরীয় দেশগুলোর ভাগ্য এখন কার হাতে? মোজতবা খামেনির হাতে, নাকি ট্রাম্পের হাতে, নাকি আরব রাস্তার জনতার হাতে? এই প্রশ্নের উত্তর হয়তো সময়ই দেবে। কিন্তু এখন পর্যন্ত এটা নিশ্চিত যে মোজতবা খামেনির কৌশলের কাছে আজ অসহায় গোটা উপসাগর। তারা ইরানের হামলা সহ্য করছে, কিন্তু প্রতিশোধ নিতে পারছে না। কারণ তারা জানে প্রতিশোধ নিতে গেলে তাদের প্রাসাদ পুড়ে যাবে, তাদের সিংহাসন কেঁপে উঠবে, আর তাদের জীবন শেষ হবে আনোয়ার সাদাতের মতো। সেই ভয়েই আজ চুপ সৌদি বাদশাহ, কাতারের শেখ, আরব আমিরাতের প্রেসিডেন্ট। আর সেই চুপ থাকার মাঝেই মোজতবা খামেনি গড়ে তুলছেন তার নতুন মধ্যপ্রাচ্য।